ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ড. ইউনূস। একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নেও কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ড. ইউনূস বলেন, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। ১৯৪৫ সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয় এবং এখনও তারা নিষিদ্ধ রয়েছে। সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আসিফ মাহমুদ এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য যেসব খরচ হয়েছে তা সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহত ব্যক্তিদের দেশের বাইরে উন্নত চিকিৎসা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ৮ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমান মঙ্গলবার এই আদেশ দেন। সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তাকে মাথায় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতের এজলাস কক্ষে তোলা হয়। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাঁকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। অন্যদিকে আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচের আর্জি জানানো হয়। একই সঙ্গে কামরুল ইসলামের পক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম নিজের এবং তার স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সোমবার রাত 10:30টার দিকে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন জানান, গত 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরীফুল ইসলাম। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ আছে। ওই মামলার বাদী আবু সাইদের বড় ভাই রমজান আলী। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারির কথা জানানো হয়। সোমবার সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ 2024 জারি করেন রাষ্ট্রপতি। এর আগে গত 24 অক্টোবর এ অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এখন সংসদ না থাকায় সংবিধানের 93(1) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন। এতে বলা হয়, প্রতিরক্ষা কর্মবিভাগগুলো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমতো প্রণিধানমালা বহাল থাকবে। লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, তবে তা এখনও চূড়ান্ত হয়নি। লেবাননের এক শীর্ষ কর্মকর্তা সোমবার রয়টার্সকে এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত আমোজ জে হোচস্টেইন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য শিগগির বৈরুতে আসবেন বলে আশা করা হচ্ছে। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় সোমবার লেবাননের রাজধানী বৈরুতে 5 জন নিহত ও 31 জন আহত হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিন বৈরুতে হামলা চালাল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যক্রমের মধ্যে গত এক সপ্তাহ ধরে লেবাননের রাজধানী ও এর আশপাশের এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে। সোমবার সন্ধ্যায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গা ও তেল আবিবে হামলার বিষয়ে সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছে। পরবর্তী সময়ে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের স্পর্শকাতর সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গত মাসে চালানো বিমান হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি উপাদানে আঘাত করেছে। এ হামলার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাও কমেছে। সোমবার নিজেদের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু এসব দাবি করেছেন। তিনি বলেছেন, এটা গোপন কোনো বিষয় নয়। এ হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির একটি সুনির্দিষ্ট উপাদানে আঘাত করেছে। ঠিক কোন উপাদানে আঘাত করেছে তা স্পষ্ট করেননি নেতানিয়াহু। সোমবারের ভাষণে নেতানিয়াহু বলেন, এপ্রিলের হামলা ছিল তুলনামূলকভাবে ছোট, তবে সেই হামলায় তেহরানের আশপাশে ইরানের মোতায়েন করা রাশিয়ার তৈরি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 ধ্বংস হয়। এরপরও ইরানের হাতে আরও 3টি S-300 ছিল। 26 অক্টোবরের হামলায় এই 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয় বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গত 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এ হামলার জবাবে 26 অক্টোবর ভোরে ইরানের রাজধানী তেহরান সহ 3টি প্রদেশে 3 দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত মণিপুর অঙ্গরাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে 5,000-এরও বেশি আধাসামরিক সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এ বৈঠক। ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল এবং নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু। যে 5 সহস্রাধিক আধাসামরিক সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, তাদের মধ্যে 2,000 জন ভারতের কেন্দ্রীয় পুলিশের এলিট শাখা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের সদস্য। বাকিরা সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্সের। মণিপুরে গত 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা দাঙ্গায় নিহত হয়েছেন মেইতেই এবং কুকি জাতিগোষ্ঠীর শতাধিক নারী পুরুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ।